বামেদের মরা গাঙের ক্যাপ্টেন, বিশ্বাস করেন জোয়ার আসবেই, তবে গা জোয়ারিতে নয়। মানুষ ফুচলে মানুষ পাবে, এই থিওরিতেই নেমেছেন বাংলা বাঁচাতে। দুর্যোগের নাবিক, হাল ছাড়ার বান্দা নন, ভাঙলেও বিশেষ মচকান না। সাংবাদিকদের কলার খোসা দেখান, যদিও সন্তান সম কমরেড ঘর ছাড়লে চোখ ছলছল। সাদামাটা তবু শৌখিন, পাঞ্জাবি পাজামা, পকেটে কলম, হাত ঘড়িতে নিপাত বাঙালি ভদ্রলোক। ভোট অঙ্ক কষছেন বহুদিন, জোট অঙ্ক তবু মিলেও যেন মেলে না। বুক পকেটে রাখা মার্কশিটে এখনো লাল রঙের শূন্য। তিনিই তবু জানেন শূন্যের ভিতর আসলে কত ঢেউ। সেলিমদা, আপনি তো সাধারণভাবে একজন রসিক মানুষ, আপনার কথাবার্তায় সেন্স অফ হিউমার খুব প্রবল। আপনাকে দেখতেও আজকে ভারী ভালো লাগছে, ওজন কমিয়েছেন, চিকবোন দেখা যাচ্ছে, গুড। কিন্তু আপনি কি ইদানিং একটু অসহিষ্ণু হয়ে পড়ছেন? না হলে আপনি সাংবাদিকদের কলার খোসা দেখালেন কেন? আমি আপনার কাছ থেকে এটা আশা করিনি। আপনার কাছ থেকে আমি আশা করছি আপনি কাঁচকলা দেখাবেন, কলার খোসাটা আমি আশা করি। কাঁচকলা, কলা এগুলো সব আছে আমাদের অভিধানে আর কি। ললিত কলাও নতুন আছে, কিছু করতে হয়। কিন্তু আপনি কলার খোসা একটু অসহিষ্ণুতা দেখলাম যেন মোহাম্মদ সেলিমের মধ্যে। আচ্ছা, তুমি জানো আজকাল, তোমার তো নয় কিন্তু যারা বুম নিয়ে সাংবাদিকতা করে আর কি, সে এখন আজকে তোমার এখানে আসছে, দেরি হচ্ছে, কিন্তু জানলার কাছে কাছে দিয়ে দেয় আর কি। তো তখন তাকে বলছি তুমি সরো, আমি তো বিনে খসাকলাটা ফেলবো, তো এখন ওর দিকে তো ফেলতে পারি না আমি, আর যত ফেলতে পারি না। গাড়িটাকে আমি বিনের কাছে নিয়ে গিয়ে দাঁড় করাতে বললাম উঠেই, যেটাকে ফেলবো, কারণ দুপুরে খাওয়া হয়নি, একটা কলা গাড়িতে ছিল, সেটা খেয়েছি। তাহলে তো কলা দেখায়নি, তো খোসাটা দেখাইও নি, কিন্তু ক্যামেরা তখন তো অন করে রেখেছে, কিছুটা বলুন। আর একটা মজার কথা ছিল ওই দিন, সাধারণত এখন হয় না তো, অসহিষ্ণুতা রাজনীতিতে আমি আলিয়া বিশ্ববিদ্যালয় কেন আমাকে ডেকেছে, তো সেই জন্য ওখানে তৃণমূলের ছাত্র পরিষদ বিক্ষোভ দেখাবে, কালো পতাকা দেখাবে, সেটা সব মিডিয়াকে হাজির করেছিল, কিন্তু আলটিমেটলি ফিজল আউট করেছে, দেখায়নি। ছাত্রদের চাপই হোক, যাই হোক, আমি গেছি, বেরিয়ে চলে এসেছি, তো জন্য ওরা একটা ভিজুয়ালের জন্য অপেক্ষা করছিল। কিন্তু এই ভিজুয়ালটা আপনার পক্ষে ঠিক হলো? এই যে তুমি আলোচনা করছো, দেখো, আমি তো রেফারেন্স পয়েন্টে আসতাম না। মোহাম্মদ সেলিমও বিশ্বাস করেন যে নেগেটিভ পাবলিসিটি ইজ অলসো পাবলিসিটি। নেগেটিভ নয় তো, অনেকে মজা পেয়েছে, যা যথার্থ বলেছেন। কারণ এখন হয়ে গেছে কি, কলার শ্বাসটা নষ্ট হয়ে গেছে, এখন খোসাই টানাটানি করছে আর কি মিডিয়া। কলার খোসায় পা পিছলে বিপদ। আমি পিছল জিনিস নিয়ে রাজনীতি করি। এই প্রশ্নটা আপনাকে বারবার করা হয়েছে নিশ্চয়ই, এবারেও করা হয়েছে, আমি আগেও করেছিলাম, আপনারা শূন্যের গেরো কাটাতে পারবেন কিনা এই প্রশ্ন এবং তার জবাব দুটোই খুব ক্লিশে হয়ে গেছে, এইটা আমি আর করছি না। আমার প্রশ্ন হচ্ছে যে বুদ্ধদেব ভট্টাচার্য এবং সীতারাম ইয়েচুরি চলে যাওয়ার পর এই প্রথম সিপিএম একটা বড় নির্বাচন ফেস করছে। এই দুটো পরিস্থিতির মধ্যে কোয়ালিটেটিভ তফাৎ কি, এই দুজনের থাকা বা না থাকা এই দুটোর মধ্যে? আমরা 1 মার্চ বুদ্ধদার জন্মদিনে আমাদের যে লেফট ভিশন, বাম বিকল্প কি হবে, আজকের দিনে রাজ্যের যে সমস্যাগুলো আছে, মানুষের যে সমস্যাগুলো আছে, শিক্ষা, স্বাস্থ্য, কল কারখানা, শিল্প, কৃষি, ব্যবসা বাণিজ্য, সংস্কৃতি, ললিত কলা, এগুলো নিয়ে আমাদের বিকল্প ভাবনা, আমরা না, যারা সে অর্থে বামপন্থীদের প্ল্যাটফর্মে আসেন না, এমন লোকজনকে ডেকে আমরা জন্মদিন উদযাপনও করিনি, দিন যাপন কেমন করে হবে ভবিষ্যতের, সেই নিয়ে আমাদের একটা ভাবনা উত্থাপন করেছি। তো এটা হচ্ছে সাধারণত আমাদের কাকাবাবু ছাড়া কারোর জন্মদিন পালন হয় না। তাহলে বুদ্ধদা এই রাজ্য নিয়ে যা ভেবেছিলেন, যে ভাবনা ছিল, যে পরিকল্পনা ছিল, যতটা এগিয়েছিলেন, যতটা করেছিলেন, আর যেখানে আটকালেন এবং তারপরে যেটা হলো না, আজকে রাজ্যের কি অবস্থা হলো, অর্থাৎ মা যা ছিলেন, মা যা হইলেন এবং মা যা হইবেন, বঙ্কিমচন্দ্রের কাছ থেকে ধার নিয়ে বলতে হয়, তো সেটা আমরা বাংলা সম্পর্কে, এই পশ্চিমবঙ্গ কি ছিল, কি হতে পারত, কি হলো এবং কি করা যায়, এই ভাবনাটা উপস্থাপন করেছি। তার সাথে বুদ্ধতা নেই, কিন্তু তার ভাবনা আছে। আর সীতারাম ইয়েচুরির ক্ষেত্রে আমরা সীতারামের মৃত্যুর পরে এই প্রথম কমিউনিস্ট পার্টি একটা প্রজেক্ট বেস কাজ করেছি। আমরা এখানে এম এ বেবিকে নিয়ে এসে উদ্বোধন করেছিলাম যে কাডার ডেভেলপমেন্ট প্রজেক্ট। সাধারণত আমরা কাডার ট্রেনিংয়ের কথা বলি, কাডার ডেভেলপমেন্টের কথা বলি, তো সেটা হচ্ছে SRY কাডার ডেভেলপমেন্ট প্রোগ্রাম। সেখানে এবারে নির্বাচনে দেখবে, যদি খেয়াল রাখো, এরকম অনেক নতুন মুখ চেহারা সামনে এসছে, যেটা তোমাদের ভালো লেগেছে, মানুষের ভালো লেগেছে। আসলে তাদেরকে আমরা নার্স করেছি, ট্রেন করেছি এবং উপযুক্ত করে গড়ে তোলার চেষ্টা করছি। আন্দোলন সংগ্রামের পাশাপাশি আরও অনেক কিছু ফেস করা। বুদ্ধদেব ভট্টাচার্য, সীতারাম ইয়েচুরি নেই, এটা তো একটা কাইন্ড অফ এ ট্রানজিশনাল পিরিয়ড।
এই পিরিয়ডে এই ট্রানজিশনটা কি খুব স্মুথ হলো বা হতে চলেছে? আমার তো মানে স্মুথার হলো। যেমন ধরো সীতারাম ইয়েচুরি থাকলে একটা ইন্ডিয়া ব্লক নিয়ে তোমরা একটা বিতর্ক করতে, যেটা গতরে করেছো। এবার সেই বিতর্ক থেকে মুক্ত হয়ে গেছি আমরা। দুই হচ্ছে, কেন সীতারাম ইয়েচুরির পাশে ডেরেক ওব্রায়েন আছে বা মমতা আছেন, সেখানে কি আছে, এই ছবিগুলো কোনো মিডিয়া পাচ্ছে না। তো সেটা আমি আমার মতো করে দেখি। একটা কথা হলো সেলিম দা, প্রকারান্তরে মনে হচ্ছে সীতারাম চলে যায় আপনি খুশি হয়েছেন। না, আমি বললাম না, কারণ না, আমি বলছি যে তোমাদের অসুবিধা হয়ে গেল। আমাদের তো সব সময় অসুবিধে। একটা সময় কি মনে হচ্ছে সেলিম দা যে এই সিপিএম এর রাজ্য সম্পাদকের সিটটা তো ইজ এ হট সিট, তো হ্যাজ ইট বিকাম হটার, আরো তেতে উঠেছে এই পরিস্থিতিতে? না, তাহলে তো হাসি হাসি করে মজা করতে পারতাম। তুমি নিজেই বললে, তাহলে কি আমি এত নির্বিঘ্নে প্রার্থী তালিকা তৈরি করতে পারতাম? এটা কালেকটিভ আমাদের লিডারশিপ আছে। এটা রাজ্য সম্পাদক হয় আমাদের, কেন্দ্রীয় সম্পাদক হয় এমএবি অল ইন্ডিয়া সেক্রেটারি সীতারামের পরে। তাহলে একটা কালেকটিভ, ওখানে যেমন পলিট ব্যুরো আছে, এখানে সেক্রেটারি মেম্বার আছে। এই যে আমরা দ্বিপাক্ষিক আলোচনা করছি, বামফ্রন্টে বৈঠক করছি, আগে 2 জন বসতো, এখন 4 জন বসি আমরা। তাতে হচ্ছে একটা টিম তৈরি করা হয়েছে। পৃথিবীতে সেলিম দা আপনারাই প্রথম বামপন্থী দল যারা ভোটে লড়ে ক্ষমতায় এসেছিল 1957 সালে কেরলে। ইএমএস এর নেতৃত্বে বামফ্রন্ট সরকার হয়েছিল, যদিও তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সেই সরকারকে ফেলে দেন। বামপন্থা নিয়ে অনেক গল্প আছে। হ্যাঁ, তা আছে, ইন্দিরা গান্ধী চেঞ্জের জন্য কিরম করা হয়, বিমোচনা মুক্তি আছে, কারেক্ট, হ্যাঁ, এসব অ্যাবসলিউটলি। কিন্তু আমি বামপন্থা নিয়ে, লেট আস নট ডিসকাস বামপন্থা সেলিম দা, বামপন্থা নিয়ে সারা পৃথিবীতে অনেক কথা হয়েছে, হচ্ছে এবং ভবিষ্যতে হবে। লেট আস ডিসকাস বাম ফ্রন্ট এই রাজ্যের নিরিখে। বাম ফ্রন্টের কি হবে এই ভোটে? তুমি নিজেকে আপডেট করো। আমরা বললাম, সিপিএম বললো, এবং পরে বামফ্রন্ট আলোচনা হলো যে বিয়ন্ড লেফট ফ্রন্ট। আমরা ওখানে থেমে নেই, তুমি চাকাটা পেছন দিয়ে ঘোরাতে পারো, কিন্তু আমরা বললাম বাম ফ্রন্টের বাইরেও যে বাম ব্যক্তি গোষ্ঠী দল আছে, অনেকে দল করে না কিন্তু বাম মনস্ক, নাটক করে, পরিবেশ নিয়ে কথাবার্তা বলে, লেখালেখি করে, ড্রয়িং রুমে বসে হয়তো গল্প করে, আক্ষেপ করে, ভোট দেয় না, কিছু বলে। তো তাদের ভোট জন্য দেয় না কেন? আমি চাকা পিছনে ঘোরাচ্ছি না। এটা তুমি মমতাকে প্রশ্ন করলে পারতে, ভোট দেওয়া হয় না কেন, ভোট দিয়ে দেয় না কেন? দেখুন, একটা দল বা একটা ফ্রন্টকে টিকে থাকতে গেলে তাকে তো নতুন নতুন ভোটার আনতে হবে। মানে কি কারণে মানুষ বাম ফ্রন্টের প্রতি আকৃষ্ট হবে? আপনি আমায় 5টা কারণ বলুন সেলিম দা, যে কারণে 22 থেকে 25 বছর বয়সী ছেলেমেয়েরা বামফ্রন্টকে ভোট দেবে। তো ইন্টারভিউয়ার অ্যাভয়েড করে না, যে ইন্টারভিউড হয় সে অ্যাভয়েড করে, তুমি এটা অ্যাভয়েড করো না। তুমি বললে ভোট দেয় না কেন, আলাম তুমি মমতাকে জিজ্ঞেস করতে যে ভোট দিতে দেওয়া হয় না কেন পশ্চিমবঙ্গে? পঞ্চায়েতে, পুরসভায় দেখা গেছে না, চিবিয়ে খেলো না ব্যালট। সিপিএম ভোট দিতে অ্যালাউ করতো, এই অভিযোগ তো মমতাও করতেন। আমাদের তো সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে মমতা এমপি হলো কি করে? শুধু সোমনাথ চট্টোপাধ্যায় বলেছেন আনন্দবাজারের জন্য হেরে গেছেন সঞ্জীব তীর্থঙ্কর মামলায়। ভোট তো হয়েছিল, আনন্দবাজার ভোটের গণনা উল্টো করে দেয়নি। এক, দুই হচ্ছে মীনা পুরোহিতকে সঙ্গে নিয়ে বিজেপি এবং সুব্রত মুখার্জি মেয়র কি করে হলো? বামফ্রন্টের আমলে, ভোট না হয়ে। তুমি তখন সাংবাদিক ছিলে। আমি তখনও সাংবাদিক ছিলাম, আমি এখনো সাংবাদিকই আছি। কিন্তু আমার কথা হচ্ছে যে, আচ্ছা, কোনোদিন ভোট ব্যালট পেপার চিবিয়ে খেতে দেখেছো এর আগে? ছাগলদের হয়তো দেখেছো তো, তৃণমূলের কাউন্টিং এর সময়, এটাই তো বলছি, কাউন্টিং এর সময় যে কাউন্টিং টেবিলে ছিল এসে ব্যালট চিবিয়ে খেয়ে নিল। তো এটা হচ্ছে এই যে তুই বললে বড় এটা ঠিক। তারপরে প্রশ্নটা যে কেন নতুন নতুন ভোটারকে নিয়ে আসা হচ্ছে না, বা 5টা পয়েন্ট, আমি প্রশ্ন অ্যাভয়েড করছি না, 5টা পয়েন্ট বলুন কিসের জন্য আসবে। এক, প্রথম কথা হচ্ছে আমরা বললাম এই বাংলাকে বাঁচাতে হলে, বা বলছি বামপন্থার পুনরুত্থান প্রয়োজন। দের ইজ ডিফারেন্স। বামফ্রন্ট বলছি না, আর একটা হচ্ছে সিপিএমও বলছে না। 15 বছর ধরে সিপিএম আক্রান্ত, তোমরা জানো, ঘর পুড়েছে, কঙ্কালকাণ্ড থেকে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, অফিস পুড়েছে, লাল ঝান্ডা, লাল কাপড়ের টুকরো থাকবে না, শুভেন্দু হচ্ছে অ্যানাউন্সমেন্ট, কিন্তু তারপরেও লাল ঝান্ডা আছে। কিন্তু আমরা বললাম বামপন্থার পুনরুত্থানের জন্যই দক্ষিণপন্থার উত্থানে গোটা বিশ্বে এবং আমাদের দেশে এবং রাজ্যেও বামপন্থা কমজোর এবং দক্ষিণপন্থা, চরম দক্ষিণপন্থা উত্থান হয়েছে। সেখানে দাঁড়িয়ে আমরা বললাম এই বামপন্থার পুনরুত্থান দরকার। সেটা শুধু সিপিএম না, তাহলে বাম মনস্ক মানুষ, ব্যক্তি, গোষ্ঠী, দল, নকশালপন্থীদের অনেকগুলো গোষ্ঠী আছে। সিপিএম তো এক নয়। আমি তো বলছি বামপন্থীদের মধ্যে সিপিএম একটা অংশ, গুরুত্বপূর্ণ অংশ ধরে, অগুরুত্বপূর্ণ অংশ হয় তোমার ভাষায়, কিন্তু আমরা বললাম আরো বৃহত্তর। সেটা করে দেখালাম তো, এটা হচ্ছে তো, এটা একটা কারণ। তাতে অনেক উৎসাহিত হয়েছেন, আরো উৎসাহ বেড়েছে।
রাজনীতিগতভাবে, সাংগঠনিকভাবে। দুই হচ্ছে যে আমরা একটা হচ্ছে বটম আপ, আগে কি হতো একটা গ্র্যান্ড ন্যারেটিভ, যেটা নিয়ে তোমাদের অনেকের আপত্তি ছিল, আমরা তার বদলে একেবারে এই যে আলুর দাম পাচ্ছে না কৃষকরা, কোল্ড স্টোরেজ জায়গা নেই, তোমার গিয়ে এই যে মাইক্রো ফাইন্যান্সে মেয়েদের দুরবস্থা হচ্ছে, ঘর ছাড়া হয়ে যাচ্ছে, বলদ নিয়ে চলে যাচ্ছে, চিটফান্ডের এজেন্টের মতো হচ্ছে তোমার গিয়ে এখানে মাইক্রো ফাইন্যান্সের এজেন্ট হচ্ছে তৃণমূলের যারা বাহুবলী, যারা ভোট লুট করে, এখন দাঁড়িয়ে তারা মাইক্রো ফাইন্যান্সের সব এজেন্ট হয়ে গেছে টাকা আদায় করার জন্য। যে রাজ্য টাকা জমা দিত স্বল্প সঞ্চয় বা চিটফান্ডে, সেই রাজ্যে এখন ঋণাত্মক অর্থনীতি চলে এসছে, তারা ধার নিচ্ছে মাইক্রো ফাইন্যান্সের কাছ থেকে। এটা বিজেপি ওরকম করেছে গোটা দেশে, আমাদের রাজ্যতে হচ্ছে। তাহলে এই সব ইস্যুগুলো, আর স্বাস্থ্যকেন্দ্র, প্রাইমারি হেলথ সেন্টার, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, স্কুল বাঁচাও, তারপর হচ্ছে তোমার কি ছাত্র আনন্দ করেছে স্কুল বাঁচাও, মূল বাঁচাও, তার সঙ্গে পথ ঘাট, গঙ্গা ভাঙন, পরিবেশ, বন জঙ্গল, এই যে ক্লাইমেট, এই সব ইস্যুগুলোকে নিয়ে যেটা বামপন্থীদের, মানুষের যেটা কোর ইস্যু, যে দৈনন্দিন যেটা দিন যাপনের বিষয়, ভোটটা কোনো উদযাপন নয়, সেই বিষয়গুলোকে সামনে নিয়ে আসাতে মানুষগুলো মনে করছে আমাদের ইস্যুতে, নাহলে এটা মন্দির মসজিদ, একটা মন্দিরের বিরুদ্ধে একটা রাম মন্দির, তাহলে 3টে জগন্নাথ মন্দির, দুর্গাঙ্গন, মনে করে এটা নয়, তাহলে মসজিদ তারা নয়। ভোট দিচ্ছেন না কেন? আরে তো এইবার তো বলছি আমি, তুমি দেখো না, অপেক্ষা করো না, দুটো তো গোনালাম। ওকে, তৃতীয় বিষয় হচ্ছে যে তোমার গিয়ে আমরা শুধু সিপিআইএম বলছে না, এই যে বললাম 1 তারিখে আমরা যে ভাবনা বললাম, কারা ছিল মঞ্চে বলো তো? কোনো সিপিএম এর নেতা না, আমি ছাড়া কোনো সিপিএম এর নেতা মঞ্চে ওঠেনি। তা তোমরা ব্রিগেডে বলেছিলে তরুণ প্রজন্মেরও বিমান বসু, সূর্য মিশ্রা নিচে বসেছিলেন, আর এবারে হলো আমাকে ধন্যবাদ দেওয়ার জন্য উঠতে হলো। কিন্তু বিকল্প বাম ভাবনা কি কারা বলছেন? এক্স আইএস অফিসার, তৃণমূলের সাংসদ ছিলেন, পদত্যাগ করলেন অভয়াকাণ্ডের পরে যে অন্যায়ের বিরুদ্ধে। তারপর হচ্ছে তোমার কি প্রশাসনের লোকজন, সংস্কৃতির লোকজন, ভাবনা, লেখক, শিল্পী, তারা এসে বলছেন বিকল্প ভাবনা, আমরা একটা প্যাকেজ, তোমার না স্টোরি, সেখানে হচ্ছে একটা বাম বিকল্প কি হতে পারে সেটা হাজির করেছি, আর কতটা নিয়ে যাওয়া যায় সেটা বলা হচ্ছে। 4 হচ্ছে যে আমরা সেই শক্তি অর্জন করেছি যারা দাঁড়িয়ে এই যে মারামারি, খুনোখুনি, দাঙ্গা হাঙ্গামা, এই রামনবমীকে কেন্দ্র করে হোক, উৎসবকে কেন্দ্র করে হোক, গত কয়েকটা নির্বাচনের আগে বিভাজনকে রিইনফোর্স করার জন্য করার চেষ্টা করা হয়। এবারে পুরুলিয়ায় ওই হনুমান মন্দির ভেঙে দিল, মূর্তি, তারপর আরএসএস গোটা দেশে চালিয়ে, তো দেখো পশ্চিমবঙ্গে কি অবস্থা আছে। সেখানে দাঁড়িয়ে মানুষ আরো বেশি সচেতন হয়েছেন, ধর্মের ভিত্তিতে ভোট নয়। তাহলে বাবরি মসজিদ, দুর্গাঙ্গন, জগন্নাথ মন্দির, মহাকাল মন্দির, সব চেষ্টা হয়েছে, সব পেছনে চলে গেছে। লোকে বলছে আলুর দামটা আগে বলো। আর শেষ হচ্ছে যে নিউ ব্রিড অফ পলিটিশিয়ান, নিউ সেট অফ পলিটিশিয়ান, আমরা ভোটে দাঁড়াচ্ছে না যারা তো মনে করেছিল। তুমি দেখবে এই যে আফরিনের মতো লোকজন, হ্যাঁ, এই যে আকিকের মতো লোকজন, মীনাক্ষী, দীপশিতা, যারা হচ্ছে ভবিষ্যতের জন্য, এই রাজ্যের ভবিষ্যতে শুধু লড়াই করছে তা নয়, এখানকার গণতন্ত্র, এখানকার গণতান্ত্রিক কাঠামো, এখানকার শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি জঞ্জাল মুক্ত করে সেখানে দাঁড়িয়ে একটা ফ্রেশনেস, ফ্রেশ এয়ার, যেখানে দাঁড়িয়ে ওদের রিসাইকেল বিন থেকে নিয়ে এসছে ক্যান্ডিডেটগুলো। এই প্রশ্ন আমি আসবো সেলিম দা, হ্যাঁ 5টা কারণ। আমি এই যে আপনি বলছেন না, আমি একটা উদাহরণ দিই আপনাকে। আপনি সিপিএম এর রাজ্য সম্পাদক, সিপিএম যখন যাদবপুর, টালিগঞ্জের মতো উদ্বাস্তু অধ্যুষিত এলাকায় বা উত্তর ও দক্ষিণ 24 পরগনার মতো যখন প্যালেস্টাইন নিয়ে মিছিল, প্রতিবাদ মিছিল লাগে, 30টা লোক হয়। আর সেই সিপিএম যখন বাংলাদেশে দীপু দাস হত্যা নিয়ে মিছিল লাগে, তখন 200-250 লোক হয়। সিপিএম এর মধ্যে কি এরকম একটা হিন্দুত্বর মনোভাব তৈরি হয়েছে? এটা খুব বিপজ্জনক পলিটিক্স। এটা দুটো প্রশ্ন আছে, একটা সংখ্যা, একটা গুণ। সংখ্যা দিক থেকে দুটোই ভুল। সিপিএম এখন যখন মিছিল করে 50-200, এসব তুমি কোথা থেকে শিখেছো আমি জানি না, তুমি এখন ফিল্ডে নামো না, তুমি স্টুডিও থেকে বাইরে বেরিয়েও, হাজার হাজার লোকের মিছিল হয়। প্যালেস্টাইনে যখন আমরা মিছিল করেছি, হাজার হাজার লোকের মিছিল হয়েছে। আর দীপু দাস বলে নয়, অন্যায়ের বিরুদ্ধে, সে যেখানেই হোক, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, সংখ্যালঘু নিধনের বিরুদ্ধে, সেটা প্যালেস্টাইনে গণহত্যা হোক আর বাংলাদেশেই সংখ্যা গুরু হত্যাও হয়েছে একই সময়ে। দীপু দাস নাম বলে কি একা হয়েছে? তাহলে দীপু দাসের নামে কেন মিছিল করতে হচ্ছে? মিছিলটা হয়েছিল তাই। মজার সংখ্যা গুরুর কথা আপনারা বলেননি। গুরু, তুমি তো বামপন্থী হয়ে গেলে। সংখ্যা গুরুর কথা আপনারা বলেননি। গুরু, এটা আমরাই আমাদের ক্যাম্পেইনের মধ্যেই এটা আছে, তুমি একটু খেয়াল করো। সংখ্যা গুরুর কথা বলে আপনারা পড়ো না কেন? রোজ পড়ি, আজকেও পড়েছি।
তো আমার গণতন্ত্র দেখতে হবে যে ঠিক কি লেখে, আজকেও আর তুমি পড়েছি। কি পড়ো, কোন ভাষায় লেখে। সংখ্যাগুরুও হত্যা হয়েছে বাংলাদেশে। আরে আমি তো বলছি বেশিরভাগ তো সংখ্যাগুরুই হবে। তার নাম হচ্ছে ইমদাদুল হক মিলন। তিনি লেখক নন, তিনি একজন আইনজীবী। শোনো, তাকেও গণপ্রহারে তোমরা কি হত্যা করা হয়েছিল, কেউ বলেনি তার কথা। বিশ্বাস করুন সেলিমদা। আমি বলছি তোমাকে, আমরা সবসময় বলেছি, আরএসএস বলেছে, সেটা তোমার মাথায় লেগেছে, বিজেপি বলেছে, অনেকের মাথায় এরকম গেছে, হিন্দুত্বের প্রভাব যেটা বলছিলে, যে দীপু দাস নামটা অনেক বিখ্যাত হয়ে গেল। কিন্তু ধরো এই শামশেরগঞ্জে হরগোবিন্দ দাস, তার ছেলে মারা গেছে, এবং তার সঙ্গে এজাজ আহমেদও মারা গেছে। আবার তুমি উচ্চারণ করেছো, লিখেছো, এটা হয়, এটাকে বলে, শোনো, এটাকে বলে মেজরিটেরিয়ানিজম। তাহলে বাংলাদেশে মেজরিটিটা হচ্ছে যারা মুসলিম, এবং সেখানে যখন মৌলবাদ যখন এখন ভালো হলো তো ভোট হয়ে গেল এবং বিএনপি জিতে গেল। দেখো তুমিও বিএনপির সমর্থক না, আমিও বিএনপির সমর্থক নই, কিন্তু অন্তত একটা র্যাডিক্যাল ফোর্স জিতলো না। তো এইটা হচ্ছে কম্পারেটিভ তো বলে। তো সেখানে যখন আক্রমণ হচ্ছিল, আসলে তো আক্রমণটা দীপু নয়, ইমদাদুল নয়, আক্রমণটা হচ্ছে যে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র, সেটা অ্যাট স্টেক হয়ে গেছিল। আমাদের স্বার্থে কি ছিল, ওখানকার যে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র, যেটার জন্য আমরা আমাদের জেনারেশন হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে উদ্বেলিত হয়েছি, আর ওরা করেছে, তাহলে মুক্তিযুদ্ধের যে ধারা সেটা কোথাও অন্যদিকে চলে যাচ্ছিল, সেটাকে ঠিক জায়গায় নিয়ে আসা। এখন যদি বাংলাদেশে এই জামাতপন্থীরা জিততো, তাহলে এখানকার মিডিয়া দেখতে তুমি আরএসএস আর বামপন্থী বলে নয়, এমন একটা রোজকার ওখানকার খবর বেরোতো। এখন কোনো খবর বেরোচ্ছে না, ঘটনা জীবন হচ্ছে না, নিশ্চয়ই কিছু না কিছু হচ্ছে, কিন্তু এই নেগেটিভ খবরের ভিত্তিতে এখানেও রাজনীতি একটা নেগেটিভিজম ডেভেলপ করার চেষ্টা করা হয়, আমরা সেটাকে কাউন্টার করি। এখানে আমার কাছে ভিয়েতনাম, প্যালেস্টাইন, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ইরান কিছু নয়। ইরানে যখন সোকল ইসলামিক রেভলিউশন হলো, তখনও বামপন্থীরা বলেছে এটা অন্যায়। ওখানে যখন মেয়েদের অধিকারের উপরে হস্তক্ষেপ হচ্ছে, প্রগতিশীলদের হত্যা করছে, তখন আমরা তার বিরুদ্ধে। আবার আমেরিকা এসে, ইসরায়েল এসে যদি বোমা মারে সে ইরানের বিরুদ্ধে, তারও আমরা বিরুদ্ধে। কারণ তুমি হচ্ছে কোনো একটা পার্টিকুলার দেশ, একটা ধর্ম, একটা জাতি নয়, তুমি হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে। ম্যাক্রোভিউতে দেখছেন, কিন্তু ম্যাক্রোভিউতে নামগুলো মাইক্রো বললাম, তুমি বাংলাদেশে আপনি ম্যাক্রোভিউতে দেখছেন, বলো, আপনি কজ দেখছেন, এফেক্ট দেখছেন, দুটোই দেখতে হয়। এবার ধরো তুই যখন কজ এফেক্ট বলে মজার, সেদিন দেখলাম হঠাৎ মমতা ব্যানার্জি গ্যাস নিয়ে মিছিল করছেন, মানে গ্যাস নিয়ে নয়, মানে গ্যাসের সিলিন্ডার নিয়ে আর কি। তো ওটা তো এফেক্ট, কিন্তু যুদ্ধের বিরুদ্ধে কথা বলছেন। উনি বলতে পারবেন আমেরিকা ইসরায়েল যে বোমাবাজি করছে বা হরমুজ প্রণালীতে যা হচ্ছে, আমি তার বিরুদ্ধে? বিজেপি বলতে পারবে না, উনিও বলতে পারবেন না, এটাই বামপন্থা। আমাকে বলতে হবে যুদ্ধের বিরুদ্ধে, আর যুদ্ধের কারণে এই মূল্যবৃদ্ধি হচ্ছে বা গ্যাসের কালোবাজারি হচ্ছে, দুটোর বিরুদ্ধে বলতে হবে। তুমি একটা পার্ট নিয়ে রাজনীতি করতে পারো না। আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড, বাট ইজ দেয়ার এনি টেকার? আপনি বলছেন, আই আন্ডারস্ট্যান্ড, অবশ্যই জোর গলায় বললাম, গম্ভীর গলায় বলবো। 2024 সালে আমার বলেছেন বামফ্রন্টের রেজারেকশন হবে, হ্যাঁ হয়নি তো? তারপরে হুমায়ুন সোনানি, মমতা ব্যানার্জি বলেছিল 30-70 বলতে, হিন্দু মুসলমান করতে, অদির সেলিমকে হারাতে। মিস করছে কেন? তাহলে কেন বলতে হলো? কিন্তু তাকে হারাতে গিয়ে ভাগীরথীকে লাল করার জন্য কেন বিজেপি তৃণমূলের নেতাদেরকে ব্যবহার করতে হলো? আবার সেই শূন্যের দিকে যেতে হবে। আমি চাইছি না যেতে, আমি বলছি, আপনি যদি আপনি রেজারেকশন বলেছো, রেজারেকশনের পুনরুত্থান আবার বলবো, আবার এই এপ্রিল মাসের গোড়ায় আবার গুড ফ্রাইডে হবে, আবার আমি বলবো রেজারেকশন, কারণ এটাই ইতিহাস। তুমি ইতিহাসকে অস্বীকার করতে পারো না। গুড ফ্রাইডের সঙ্গে মিলিয়ে বলবেন রেজারেকশন। দ্যাট ইজ রেটরিক্স, সেলিমদা। ইউ আর এ গুড স্পিকার। আপনি রাজ্যসভায় ইউ হ্যাভ বিন ওয়ান অফ দ্য বেস্ট স্পিকার্স। আপনি ইউ আর গোয়িং বাই রেটরিক্স। না, রেটরিক্স না, গুড ফ্রাইডে ছেড়ে দিন সেলিমদা। আমি ওই প্রশ্ন করতে চাইছি না আপনাকে। আমি অল ফ্রাইডে টু বি গুড। আমি ইভেন ফ্রাইডে 13th আমার কাছে কিছু নেই, কিন্তু আমি সংস্কার নিয়ে আমার লেট মি গো ব্যাক টু দিস বেসিক কোয়েশ্চেন। এই যে আপনি লাল পাঞ্জাবি পরেন, চমৎকার লাগছে বলছি। মেরুন এন্ড গ্রিন, ওকে, ঠিক আছে, গাঢ় লাল বলা যাক, রক্তের রং, ঠিক আছে, লালকে যে নামে ডাকো, লাল লাল, এইটাই বলতে চাইছি। আমি লাল রঙের পাঞ্জাবি কাচতে কাচতে গোলাপি হতে পারে, কমলা হয়ে গেল কেন? আমার প্রশ্ন যে আপনি এই যে কমলার ওপর কখনো হয় না কি আরো কি দুপোঁচ লাল রং লাগাতে পারবেন? লাল ফিকে হতে পারে, লাল গাঢ় হতে পারে। কমলা আবার লাল হবে কিনা এই আমি বলছি না,
তুমি বামেদের ভোট কাগজে বিজেপিতে headline দেখছো গিয়েছেন, না? বামেদের ভোট বিজেপিতে গিয়েছেন, আপনার সিনিয়র ঠিক। মন্ত্রী অশোক ভট্টাচার্য আপনার আমি তো উপস্থিতিতে ছিলাম। বলেছেন। আরে এটা আমাদের পার্টি ডকুমেন্টে লেখা আছে। আহা, আমরা অস্বীকার শুনেছি, করবে আমরা যখন সত্যটাকে। সাংবাদিকতা করেছি তখন অ্যাক্টিভলি করেছি, আপনি ঠিক বললেন, আমি আজকাল ফিল্ডে বেশি যাই না। কিন্তু সুভাষ চক্রবর্তী নাকি এরকম ভোট ট্রান্সফার করেছিলেন, দমদমে তপন শিকদারকে জিতিয়ে দিয়েছিলেন। এর তো কোনো ডকুমেন্ট থাকে না। ভোট এরকম করে ট্রান্সফার হয় না। আমি সেটাই জিজ্ঞাসা করছি, কি হয়? আমি বলছি আবার যে সমস্ত সমর্থক দরদি আমাদের যারা ভোট সিপিএমকে দেননি, তাহলে এটা অন্যকে দোষ না দিয়ে এই ভোটটা তৃণমূলেও গেছে, এই ভোটটা বিজেপিতেও গেছে, শুধু কমরা বললে কি হবে না, তৃণমূলের ভোটে এলো কোত্থেকে এত? সেখানে এই এখন তোমার গিয়ে আরএসপির নেতা ছিলেন, মন্ত্রী ছিলেন পিডব্লিউডির, তার যে মেয়ে হচ্ছে তোমার গিয়ে তৃণমূলের ক্যান্ডিডেট, তিনি তো কাউন্সিলরই এখন। বলছে না, বলছি আবার তার আরেকজন কন্যা বিজেপিতে যোগ দিয়েছেন। হ্যাঁ, তাহলে এরকম তুমি শুধু এরকম করে ভোট চলে গেছে তা তো নয়, অনেক মানুষ এরকম বামপন্থী শিবির থেকে অন্যত্র দিয়েছেন। আমরা সেই কারণগুলো বিশ্লেষণ করেছি এবং সেটাকে রুট কজটাকে অ্যাড্রেস করছি, এবং অ্যাড্রেস করেছি বলেই রেজারেকশন বলছি। ভোটে তুমি শুধু শূন্য শূন্য বলছো, কিন্তু আসলে এই যে আমি বলতে চাইছি না, আমি বিলিভ ইউ মি, আমাকে বলতে হচ্ছে কেন শোনো, হ্যাঁ, কারণ এই কাগজের হেডলাইন দেখবে তুমি, উত্তরবঙ্গের কাগজের হেডলাইনে আছে যে বাম ভোট আবার বামে ফিরে যাচ্ছে বলে বিজেপির দুশ্চিন্তা হচ্ছে। এই যে বিজেপি এত হোল ক্যাম্পেইনটা দেখবে এবার ন্যারেটিভ এটাই হচ্ছে যে বাবা ফিরে যেও না। আর এরা যারা মনে করেছিল 56 ইঞ্চি ছাতি নবান্নকে সায়স্তা করবে, অভয়াকাণ্ড বলো, এই আইপ্যাকের ফাইল নিয়ে ফাইল চুরি বলো, ছিনতাই বলো, এগুলো দেখে লোকে বুঝেছে যে আসলে বিজেপির দম নেই, তারা তৃণমূলের বিরুদ্ধে লড়বে না, ওই খেলা হবে কিন্তু আসলে কোনো ফলাফল হবে না। কিন্তু কোন পথে ফিরবে সেলিমদা? বাম পথে ফিরবে। বাম পথে ভোটটা বামেদের কাছে কিভাবে ফিরবে? এই বিজেপি থেকে বামেদের, যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন, একটা অংশ দিয়েছিলেন আপনি বললেন, তাদের কিভাবে আপনি ফেরাবেন? এই পথটা কি সিপিএম এর রাজ্য সম্পাদকের এটা কাছে? সব যদি তোমাকে বলে দিই আমি, তাহলে তো এটারও তো কাউন্টার ন্যারেটিভ বিজেপি তৈরি করবে। কিন্তু আমি এটুকু বললাম, আমরা এটাকে নিয়ে কারণটাকে বিশ্লেষণ করেছি, সমাধান খুঁজেছি, মানুষের কাছে গেছি, এবং তার একটা কারণ হচ্ছে এটাই, এদের মধ্যে অনেকেই মন্দির মসজিদ করে এটাকে বিভাজনের রাজনীতি দিকে নিয়ে যাচ্ছিল। আমরা এই সাম্প্রদায়িকতার বিভাজনের বিরুদ্ধে লড়ছি শুধু নয়, তার সঙ্গে রুটি রুজির প্রশ্নকে সামনে নিয়ে এসেছি, যার ফলে বাবরি মসজিদকে ঘিরে একটা আবেগ তৈরি করার চেষ্টা হয়েছিল। তো তাহলে মহাকাল করে কি উত্তরবঙ্গে ভোট সব বিজেপি তৃণমূলের দিকে ফিরে আসছে? দক্ষিণপন্থী থেকে অতীন দক্ষিণপন্থী হয়েছে, তারা মধ্যপন্থীতে আসুক। আজ বামপন্থীরা মধ্যপন্থায় গেছে বা দক্ষিণপন্থায় গেছে, তারা বামপন্থায় আসুক। এটা একটা সিরিয়াস পলিটিক্যাল এক্সারসাইজ। এই এক্সারসাইজটা লেখনী দিয়ে হবে না, শুধু আমার কথা দিয়ে হবে না, তার জন্য নির্দিষ্টভাবে আন্দোলন সংগ্রামের অভিমুখ ঠিক করতে হয়। তার জন্য জীবন জীবিকা রুটি রুজির প্রশ্ন সামনে আনতে হয়, এবং সেখানে দাঁড়িয়ে বেকার ছেলেমেয়েদের কাছে মন্দিরটা বা মসজিদটা আকর্ষণীয় না তার কল কারখানা কাজটা আকর্ষণীয়, সেটা তাকে উপস্থাপন করতে হবে। তাহলে স্কুলটা চোখের সামনে দেখছে বন্ধ হয়ে যাচ্ছে, সেই স্কুলটা খোলা এবং শিক্ষার প্রসার, সেটা বড় কথা, নাকি শিক্ষা মন্দির বিদ্যা মন্দিরের বদলে মন্দিরটা বড় কথা? সিপিএম এর ভোট যদি বিজেপি থেকে আবার ফিরে আসে, তৃণমূল থেকে ফিরে আসছে, তাহলে তো পরোক্ষে লাভ তো তৃণমূলের হবে। তৃণমূল থেকে ফিরে আসলে তৃণমূলের লাভ হবে। তৃণমূল থেকে কম আসে, তৃণমূল তো কম গেছিল, বিজেপিতে বেশি গেছিল। এইবারে এটা একটা থিওরি নামানোর চেষ্টা হচ্ছে যে সিপিএম এর বা বামেদের বা লালেদের ভোট বাড়লে হয় বিজেপির ক্ষতি যাবে, না তৃণমূলের ক্ষতি যাবে, নাহলে বিজেপির লাভ হয়ে যাবে, না তৃণমূলের লাভ হয়ে যাবে। তা আমরা সারা জীবনটা রাজনীতি করছি কি এর লাভ ওর ক্ষতির হিসেবে, লাভ ক্ষতির হিসেব করার জন্য? লাভ ক্ষতি হিসেবে রাজনীতি হয় না, না এর লাভ ওর লাভের জন্য, না রাজ্যের লাভের জন্য, দেশের লাভের জন্য, মানুষের লাভের জন্য, আপনার দলের লাভের জন্য। অবশ্যই দেশ বললাম, রাজ্য বললাম, মানুষ বললাম, দলও বললাম। দেশ বলছেন তো সেলিম দা, আপনি দেশের 1 নম্বর শত্রু কোন দলকে মনে করেন? আরএসএস দলও না, সে বলে আমি রাজনীতি করি না, কিন্তু সবটাকে সে নিয়ন্ত্রণ করছে। আমি বিজেপি ব্যাপক না, এটা মমতা বলবেন আরএসএস ভালো বিজেপি খারাপ, আমি বলবো না। বিজেপিটা একটা মুখোশ, সে মুখোশটা কখনো তোমার গিয়ে মোদির হতে পারে, কখনো যোগীর হতে পারে, কখনো শ্যামাপ্রসাদ হতে পারে, কখনো মমতার হতে পারে, মুখোশ। যদি আরএসএস বা বিজেপি হয়, আমি আরএসএস বলছি, আপনি আরএসএস বলছেন, আমি বিজেপি বলছি, মানে দল হিসেবে যারা ক্ষমতায় আছে, ওরা তো বলে ওরা যারা রাজনৈতিক মূল স্রোতে আছে। আচ্ছা ঠিক আছে, বিজেপি। তাহলে সেই শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে মানুষ আপনাদের পাশে দাঁড়াবে কেন? তারা কেন মমতা ব্যানার্জির পাশে দাঁড়াবে না? এই জন্যই দাঁড়াবে না যে এই আরএসএসটা যদি বুঝতে পারে, দাঁড়াচ্ছে না বলছি, আরএসএস ব্যাপারটা যদি বুঝতে পারে, তাহলে দেখা যাবে যা যা আরএসএস বা বিজেপি চাইছে মমতা ব্যানার্জি সেগুলো তো সবই ডেলিভার করছেন। উনি তো আরএসএস দুর্গা,
আচ্ছা তুই ধরো ওয়াকাফ আইন নিয়ে উনি হয়েছে করলেন, কিন্তু সবাই বুঝলো যে ওয়াকাফ আইন নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট যা চাইছিল উনি চুপি সারে সেটা করে দিলেন, সামনে বাঘের মতো চিৎকার করলেন। আচ্ছা সিএনআরসি নিয়ে, আচ্ছা এই এসআইআর নিয়ে, আচ্ছা তোমার গিয়ে ওবিসি এ নিয়ে, আচ্ছা যে এই যে লেবার কোড নিয়ে, আচ্ছা হচ্ছে স্কুলগুলো বন্ধ করে দেওয়া অ্যামালগামেশনের নাম করে, আচ্ছা তারপর হচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো চৌপাট করে দেওয়া। এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে নিজে গিয়ে সওয়াল করে, এটা একটা বড় মিথ্যা, তোমরাই চালিয়েছো এটাকে, সবাই দেখেছে লাইভ স্ট্রিমিং এ। হ্যাঁ এরকম তো হয়, টেলিভিশনে কতগুলো সিনেমা এরকম, আমি সেটা সিনেমায় কতগুলো কোর্ট কেস হয় না, আমি দেখো না? সেটা বলছি না সেলিমদা, আমি বলছি আপনার দলীয় কেসটা কে সতীর্থ, করেছিল? কেসটা কে করেছিল? আপনার তুমি দলীয় নামটা সতীর্থ, বলো না, কেসটা কে করেছিল? আপনাকে আমি আসতে দিন, তুমি আপনি আমায় আসতে দিচ্ছেন না। আমার প্রশ্ন অন্য, কেসটা কে মানিক করেছিল? সরকার এটাকে সমর্থন করলেন। কেসটা কে করেছিল? কেস যেই করে থাকুক উনি তো না, অ্যাপিয়ার করলেন। কেসটা তো আগেই। হ্যাঁ যে কেসই করুক, আচ্ছা ওখানে আপনি তো কপিল appear সিব্বল করলেন। কোটি কোটি টাকা নিয়ে প্রতিদিন করছে, আমি সে তো আইপ্যাকের কেসেও করছে। করছে, অভিষেক মনু সিংহিও আচ্ছা করছেন। 26,000 জনের চাকরি গেল, মমতা ব্যানার্জি কেন গিয়ে সলভ করলেন না? দাঁড়া এটাকে বলে, এই তুমি আমার প্রশ্ন হচ্ছে মানিক সরকার কেন মমতা ব্যানার্জিকে সমর্থন করলেন? সমর্থন করেননি, প্রশংসা করেছেন। প্রশংসাই বা কেন করলেন? আপনি তো প্রশংসা করছেন না। কারণ মানিক সরকারের সরকার উল্টানোর জন্য মমতা রোজ ত্রিপুরা যেতে না, তুমি বলতে বিজেপি তৃণমূল বাড়ছে, আর যখন থেকে মানিক সরকারের সরকার চলে গেছে আর মমতা ত্রিপুরা মুখী হননি। এটা এড়িয়ে যাওয়া হচ্ছে সেলিম দা। পরিষ্কার আমি বলছি। এটা কি অস্বস্তিকর নয়? আমি আপনাকে কিসের সরাসরি অস্বস্তি? জিজ্ঞাসা করছি। কিসের অস্বস্তি? আজকে মানিক সরকার ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি যদি এসে খোলাখুলি বলেন যে মমতা ব্যানার্জি প্রশংসা করেন, এটা কি মোহাম্মদ সেলিমের কাছে অস্বস্তিকর নয়? বা আমি অজিত পাজার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, হ্যাঁ, আমি কিন্তু জানি, অজিত পাজা আপনি জিতেছিলেন। রামকৃষ্ণ পরমহংস দেবের নাটক করেছিলেন, আমি তার প্রশংসা করেছিলাম অভিনয়ের। অভিনয়ের প্রশংসার এইটার প্রশংসা কি এটা এক একটা সেলিম অভিনয়, দা? এটা একটা অভিনয়। মুস্তারি বানুর কেস ছিল, উনি সিপিআইএম করেছিল। উনি তো বলেননি, মানিকবাবু বলেননি উনি অভিনয় করেছেন। মানিকবাবু তো কিন্তু। খবর রাখেন না কোথায়? এই তো এখন আচ্ছা, আমি এইটাই এখন তো আমি পলিটিক্যাল এই কারণে অবসর বলছি, নিয়েছেন না? এই কারণে বলছি সেলিম দা, যে এই কারণে আমি বললাম না, এই আপনার হট সিটটা কি আরো হটার হয়ে গেছে? কারণ একদিকে অশোকদা বলছেন, একদিকে মানিকবাবু বলছেন, এটা একটু বিড়ম্বনার নয়? আমি খুব সিনসিয়ারলি জিজ্ঞাসা তোমার করছি। মতো লোক মানিকবাবুকে মনে রেখে এবং মানিকবাবুর প্রশ্ন করছো, নাহলে পশ্চিমবঙ্গে কেউ প্রশ্ন করেনি এখনো। তো কেন এই প্রশ্ন কেন করবে না? মানে মানিক জন্য সরকার করবে তো না। একজন সফল মুখ্যমন্ত্রী। কারণ মুস্তারি বানুর কেস সিপিআইএম করেছে, মমতা ব্যানার্জি বিশেষ প্লেন নিয়ে যেতে পারেন, কোটি কোটি টাকা রাজ্য সরকার খরচা করতে পারেন, কালো সামনামনি দাঁড়াতে পারেন, আর মুস্তারি বানু মুর্শিদাবাদ থেকে রোজ রোজ দিল্লিতে যেতে পারে না। এইটা Hijack করা গণশক্তির বলে প্রথম এটাকে। পাতায় বেরিয়েছিল, আমি পড়েছি। মনে রাখোনি? অফকোর্স মনে রেখেছি। মানিক সরকার মুস্তারি বানুর প্রশংসা করেননি, উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছেন। মুস্তারি বানু তো বেরিয়েছিল, বেরিয়েছিল, কিন্তু মানিক বাবু মুস্তারি বানুর কথা বলেন, উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলেছেন। অর্গানিক পরিযায়ী শ্রমিকের নেত্রী, ভুক্তভোগী, তার নাম অ্যাডজুডিকেশনে গেছে, ম্যাপিংয়ে গেছে, সে কেস করেছে। আর একজন তোমার গিয়ে সরকারের প্রতিনিধি মুখ্যমন্ত্রী, তিনি গিয়েছেন। ন্যাচারালি খবরের পয়েন্টে কে খবর হবে? সেই খবর হবে, মমতায় খবর হবে। তাহলে ত্রিপুরায় বসে মানিকবাবু কোন খবরটা পড়বেন? প্রথম পরিষ্কার হচ্ছে, কারণ তোমার মাধ্যমে জানছেন উনি। তো যারা ফার্স্ট হ্যান্ড নলেজ রাখছে, আমাকে তো পৃথিবীটা না ফিশ বোলের মতো ছোট হয়ে গেছে, আমার উপর নির্ভর করে কারোর খবর জানতে হয় না। তোমার না মিডিয়া, আমি বললাম মিডিয়ার উপর নির্ভর করে, সোশ্যাল মিডিয়া আমাদের সবচেয়ে বড় প্রতিযোগী এখন। না আমি সত্যি জিজ্ঞাসা করছি, ভোটে এখন প্রশ্নটা এটা নয়। সিপিএম এর বস হিসেবে, হ্যাঁ বস না, আমি জানতাম আমি এটা বলবেন, আমি ওই জন্য বললাম। আমি ঠিক আছে, আপনি ধরে নিন আমার একটা প্রতিক্রিয়াশীল শব্দ ব্যবহার করলাম, সিপিএম এর বস হিসেবে। আপনার কাছে কি এটা অস্বস্তিকর সেলিম দা? আমি সত্যি বলছি, আপনার জায়গায় আমি থাকলে আমার অস্বস্তি হতো। আমি সিপিএম এর রাজ্য সম্পাদক হয়েছি বলে, মানুষ সত্যি কথা সহজভাবে বলেন, আমি আপনাকে সহজ জিজ্ঞাসা করছি। আমি সিপিআইএম এর রাজ্য সম্পাদক হয়েছি বলেই অনেক প্রতিক্রিয়াশীল বসদের গা জ্বালা হয়েছে, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু আমি এটুকু বলছি যে এখন এই ভোটটার ইস্যুটা হচ্ছে যে ভোটাধিকার মানুষ প্রয়োগ করতে পারবেন কিনা, ভোটাধিকার ফিরে পাবেন কিনা। মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়ে ওই নাটকটা করার পরেও এখনো অ্যাডজুডিকেশন আটকে আছে লক্ষ লক্ষ মানুষ আছে তো, এবং এখন ওরা সমাধান হয়নি। কিন্তু পরের দিন কাগজে লিখেছিল ভিডিভিসি, মমতা ব্যানার্জি পাহাড়ে গেলেন, সমস্যার সমাধান করে দিলেন, সুপ্রিম কোর্টে গেলেন, ভিডিভিসি। কিন্তু এখন লোকে বুঝতে পারছে এগুলো হচ্ছে নাটক এবং নকল, সমস্যাটা ওখানে রয়ে গেছে। এখনো মানুষ দিশেহারা, তাদের ভোটাধিকার নিয়ে লড়াইটা কে করছে, কারা করছে, সেটা দেখতে হবে তোমাকে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের দুজন অন্তত প্রার্থী অ্যাডজুডিকেশনে আটকে আছেন, শশী পাঁজা, কাজল শেখ।
আরো অনেকে আছেন আছে। তো? আমি এই দুটো, শশী পাওয়ান যেহেতু মন্ত্রী, সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী, হ্যাঁ, তারপর এখন অন্য দপ্তরে আছে বোধহয় গোলাম রব্বানি, গোলাম রব্বানি আছেন, হ্যাঁ, সীমানার, হ্যাঁ, সীমাঞ্চলের। না আমি সত্যি, আপনি এই প্রশ্নটা বারবার এড়িয়ে যাচ্ছেন যে আপনার কাছে এটা অস্বস্তির কিনা, কিন্তু আপনি বলছেন না, আপনি কিছু বলছেন না, দূরের ঘটনাগুলো দেখো না বলে আপনি কিছু বলছেন না, এটা আপনার পক্ষে অস্বস্তির কিনা। খবর রাখতে আপনার আমার বিড়ম্বনা না, সিরিয়াসলি বলুন তো, কি? যে অশোক ভট্টাচার্য যেটা বললেন, মানিক সরকার যেটা বললেন, আপনি তো লড়াই করছেন। বিড়ম্বনা কেন? অশোক ভট্টাচার্য বললেন যে যারা, এটা দুঃখের হলো, যারা গিয়েছিল তারা ফিরে আসছে, তাদের ফিরে আসতে হবে, এটাই তো আমরা বলছি এখন। তাতে তো এই সত্যটাও সামনে এলো যে গিয়েছিল। হ্যাঁ, তোমার একটা কনক্লুশনে আসতে হলে তোমার তো ইনফ্লুয়েন্সটা তো টানতে হলে তোমাকে প্রেমিসেস করতে হবে তো। এটা কোনোদিন মোহাম্মদ সেলিম তো বলেননি যে বিজেপির ভোট, বিজেপিতে ভোট চলে গেছিল। তুমি ভেতরটার খবর রাখো না, রাজ্য সম্মেলনের ভেতরে ডকুমেন্টস আছে, আমাদের ডকুমেন্টসে প্যারা আছে। পাবলিকলি কখনো বলেননি সেদিন না, কালকে বর্ণনগরে গেছিলাম, ভেতরে কর্মী সভা হচ্ছে, এখন তো জনসভা হচ্ছে না। না আপনি আগে বলছি, এই যে ধরুন লোকসভা ভোটে যারা তৃণমূল এবং বিজেপির দিকে গিয়েছিল তারা আশা ভঙ্গ হয়েছে, তারা ফিরে আসছে। আমরা বলেছি তাদেরকে নিয়ে আসতে হবে। 2022-এ শুনে নাও, 2022-এ আমি রাজ্য সম্পাদক হওয়ার পরে প্রমোদ দাশগুপ্ত ভবনে 17ই অক্টোবর আমি এই অভিযানটা শুরু করি। এটাই বলি, যারা চলে গেছিলেন তাদেরকে আমাদের নিয়ে আসতে হবে, দুহাত বাড়ায়। যারা গাছেরটা খেয়েছে, তলারটা কুড়িয়ে যাওয়া করতে গেছে, তাদের বাদ দিয়ে যে সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ, লোভে হোক, লালসায় হোক, আমাদের আত্মম্বরিতায় হোক, অহমিকায় হোক, আহম্মকপনায় হোক, বা ভুল বুঝে হোক, যে চলে গিয়ে থাকে তাদেরকে নিয়ে আসতে হবে। 2024 সালে সফল হলো। থেকে সেই ফেরা চলছিল, এবং সেটা বালিগঞ্জের উপনির্বাচনের পর, শান্তিপুরের উপনির্বাচনের পর থেকে, 23-এ পঞ্চায়েত নির্বাচন থেকে 24-এর লোকসভায় তুমি দেখবে এটা ধারাটা ক্রমাগত উপরের দিকে গ্রাফটা উঠছে। 2024-এর লোকসভা নির্বাচনে 19-এ যখন ওই মুর্শিদাবাদে আমরা 4th হয়েছিলাম সিপিআইএম, আর এবারে আমরা ওই বড় ভাগীরথী নদীর জলে ভাসানোর সময় হেরে গেলাম একটুতে, কিন্তু আমরা সেকেন্ড হয়েছিলাম, খুব কম ভোটে সেকেন্ড হয়েছিলেন। আপনি জামানত রক্ষা করেছিলেন, আপনি এবং সুজনদা দুজনে শুধু জামানত রক্ষা করেছেন, সুজনদা থার্ড হয়েছেন, আপনি সেকেন্ড হয়েছিলেন। ভালোটা দেখো না। অফকোর্স ভালোটাই তো দেখছি। আরে দেখো, এই বাজারে সেকেন্ড হওয়া ভালো না। একটা বিয়ে বাড়িতে তুমি যখন যাও, মেনু কার্ডে দেখে তুমি আইটেমগুলো কোনটা দেখো প্রথমে বলো তো? আরেকটা জিনিস বলুন তো সেলিমদা, অনেক কিছু থাকে। আরেকটা জিনিস বলুন সেলিমদা, আপনি সব প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন, খুব বাজে হচ্ছে। যাই হোক, আমি এড়িয়ে যাই না। আপনি নিজে বললেন যে ইন্টারভিউই প্রশ্ন এড়াবে, আপনি ঠিক সেটাই করছেন। মনে করি আমি একটা জিনিস খুব একটু বিস্মিত হয়েছি, যে সিপিএম এর মতো এরকম একটা রেজিমেন্টেড দল, যেটা আদর্শে চলে, নীতিতে চলে, তাদের ভোটের কৌশল ইত্যাদি ঠিক করার জন্য পেশাদারদের নিয়োগ করতে হলো কেন বিজ্ঞাপন দিয়ে? একদম না, তাদেরকে পেশাদার ওইটা নিয়োগ করিনি। যারা আমাদের এই যে ভিডিও তৈরি করবে, যারা হচ্ছে এডিট করবে, যারা হচ্ছে তোকে সার্ভে করবে, সেই পেশাদার। আমাদের পলিসি তৈরি করার জন্য নয়, আমাদের তাহলে তো কোম্পানিকে নিতাম কাউকে। যারা হচ্ছে আমার ফুড সোলজার্স, কিন্তু যারা আমাদের ছেলে মেয়েদের সঙ্গে, ভলেন্টিয়ারদের সঙ্গে কাজ করে, তাদের হ্যান্ডস অন ট্রেনিং দেবে এবং কাজ করবে, তারাই কাজ করবে। গণশক্তি পার্টি দরদি বলে লেখা হয়। তুমি দরদি কেন বলবে? এটা তো আমার দরদি না, আমরা তো মার্কেট থেকেই নিয়েছি, সেটাই বলছি। পোটেনশিয়াল কাজ। তো বেকারি এখন বেড়ে গেছে, যারা এই ধরনের টেকনিশিয়ান আছে, টেকনিক্যাল নলেজ আছে, ট্রেন্ড আছে, তারা অন্য রাজ্যে চলে যাচ্ছে, নাহলে এখানে কাজ কম মাইনেতে কাজ করতে পারছে। জন্য আমরা আমাদের ভলেন্টিয়ারদেরকে একটু পেইড ভলেন্টিয়ার তুমি বলতে পারো, যাতায়াতে খরচ, গাড়ি ভাড়া, রেড ভলেন্টিয়ার থেকে পেইড ভলেন্টিয়ার, হ্যাঁ, করতে হয়, কারণ তাকে সাস্টেইন করতে হবে। প্রতিকুর রহমান, আপনি প্রশ্নটা মনে রেখেছেন, আন্দাজ করবেন না, ইতিমধ্যে অনেকে ভুলে গেছে। আপনার চোখে জল এসেছিল আর আপনি বলছেন আমি নাম মনে রেখেছি। কি বলছেন? সন্তান সহ বলছেন, আপনি সন্তানের নাম ভুলে গেছেন। ভুলে গেছে, মিডিয়াতে দেখা যায় না। না, অবভিয়াসলি অনেকে হয়তো আশা করেছিলেন যে উনি ভোটের টিকিট পাবেন, পেলে হয়তো মনে রাখতো, ঠিক আছে, আই আন্ডারস্ট্যান্ড। এসব একটা তরঙ্গ ওঠে এক একটা সময়, সেই তরঙ্গ আবার তরঙ্গ ওঠে, তরঙ্গ মিলায় যায়, তরঙ্গ ওঠে, কুসুম ছড়িয়া পড়ে, কুসুম ফুটে। এখন কোন কুসুম ফুটবে জানি না, পদ্ম না জোড়া ফুল, এটাও কিন্তু পেড নিউজ হয়ে যাবে। আশ্চর্য, পেড নিউজ না, সেড নিউজ আপনি বলছেন। আচ্ছা, প্রতিকূল দল ছেড়ে চলে যাওয়ার পর উনি অনেক জায়গায় অনেক কথা বলেছেন, তার মধ্যে একটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, এবং আমার মনে হয়েছে আপনি যখন এসেছেন আপনাকে এটা জিজ্ঞাসা করা, যে আপনার কনিষ্ঠ পুত্র, উনি নাকি দলের পদাধিকারী না হয়েও দলের অনেক কিছু নিয়ন্ত্রণ। এটা কি ঠিক? ইট মে বি রং, ইট মে বি রাইট। কোনো কমিউনিস্ট পার্টিতে, সিপিএম কেন, যারা পদাধিকারী হয় না
তারা কিছু নিয়ন্ত্রণ করতে পারে না, বরঞ্চ আমার ক্ষেত্রে উল্টো, যে আমি আমার 2 ছেলেকে ছাত্র যুব সংগঠন করতে দিইনি, কারণ তারা সিম্প্যাথাইজার হয়ে থাকুক, ভলেন্টিয়ার হয়ে থাকুক, কিন্তু আমি নেতা এই সুবাদে, আর তারা কোনো নেতা হবে না। এই সিদ্ধান্তটা আপনি কবে নিয়েছিলেন? আমি যখন আপনি আমি যখন যুব নেতা ছিলাম অল ইন্ডিয়ার, ওকে তখন বলেছিলাম যে কলেজে ছাত্র করতো, কিন্তু আমি বলেছিলাম না, তুমি কোনো পদে যাবে না, ইউনিটেরও কোনো সেক্রেটারি প্রেসিডেন্ট হবে না, ঠিক আছে। পরে আমি যখন রাজ্যে ফিরে আসলাম, তখন তারা এই আমাদের আইটির কাজকর্মগুলো করতো, সে তো আইটি এক্সপার্ট আছে, কিন্তু আমি তাকে আমাদের টিম থেকে বার করে দিলাম, যে আমি যেটা দেখছি যেহেতু যেটাতে, তাতে সে থাকবে না। এটা হচ্ছে, এগুলো ভ্যালু সিস্টেম বলে, এগুলো যারা ন্যারো মাইন্ডেড আছে তাদের সব, কুটিল যাদের অঙ্ক থাকে তাদের বলে। আর সে মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, সে পার্টির কাজে কেন থাকবে? ভোটের সময় ছুটি নিয়ে বা কোম্পানির চাকরি ছেড়ে এসে ভোটে আমাকে সাহায্য করে। ইউ আর রিফিউটিং দিস অ্যালিগেশন অ্যালিগেশনই নয় এটা, তো সিপিএমে তাদের রাজ্য সম্মেলনে যে মাঝে মাঝে কিছু আরেকটা আছে না, কিছু লোকজন পেইড নিউজ পুশার, তারা বলে আলিমুদ্দিনের ঝড় উঠে গেল, তাতে ঝড় উঠে যেত। ওটা অন্য দলে গেলে কিছু কথা বলতে হয়, নাহলে সেই দলের দাম কেন কিসের। একটা পর্যবেক্ষণ আমার আছে, সেটা হচ্ছে যে 2021 সালে সিপিআইএম প্রার্থী মনোনয়নে কোথাও একটা সংস্কারের একটা জায়গা আমি লক্ষ্য করেছিলাম। ইউ মে ডিফার উইথ মি। যেমন মানস মুখোপাধ্যায়কে টিকিট দেওয়া হয়নি সেবার, ঐশী ঘোষ এসেছিলেন দিল্লি থেকে, তাকে জামুরিয়ায় প্রার্থী করা হয়েছিল। এইবার দেখা যাচ্ছে মানস আবার কামারহাটিতে ফিরে এসেছেন, সায়নদীপ চলে গেছেন বরানগরে, যিনি কামারহাটিতে লড়েছিলেন। ঐশী আবার এবারে প্রার্থী নন। মীনাক্ষী নন্দীগ্রাম থেকে ওনাকে দাঁড় করানো হয়েছে উত্তরপাড়ায়। দীপশিতা বালিতে লড়েছিলেন, শ্রীরামপুরের আগে বিধানসভার ক্ষেত্রে বলছি, উনি চলে গিয়েছেন মানে দমদমে। এইটা কি এইরকম ভাবে ব্যাখ্যা করা যায় যে সিপিএম এর কোনো পরিকল্পনা খাটছে না? মানে এমন একটা পরিস্থিতি যে বিভিন্ন রকম পারমুটেশন কম্বিনেশন করতে হচ্ছে, মানে কোনটা লেগে যায়। সিপিএম কত পরিকল্পনা করে এবার আটঘাট নেমেছে, সার্ভে করে এবং তোমার গিয়ে পোটেনশিয়াল দেখে, সম্ভাবনা দেখে, এবং তার সঙ্গে এটা তুই ভালো বলেছো, একটা নাম বললে, সব জেলায় আমরা একটা এরকম মিক্স করেছি, যে কিছু ভেটারান আছেন, বিকাশ ভট্টাচার্য ক্যান্ডিডেট তো, হ্যাঁ তাই তো, ইউনুস সরকার ক্যান্ডিডেট, হ্যাঁ, মানুষ মনে হয় একা নয়, আমি না, সব জেলা থেকে নাম বলে দেবো নিশ্চয়ই। এবং আবার একেবারে তরুণ প্রজন্মের লোকজনও আছে আর কি। হ্যাঁ, আফরিনও আছে, আবার গতবারে পৃথাতা দাঁড়িয়েছিল, এবার দাঁড়ায়নি। হ্যাঁ, আমি তো মনে করে দিচ্ছি, তার মানে আমাদের কাছে প্রার্থী হওয়ার মতো উপযুক্ত অনেকেই আছে। এ দল থেকে, ও দল থেকে, টলিউড থেকে, বলিউড থেকে নিয়ে আসতে হয় না, তৃণমূল কিন্তু নতুন কাউকে আনেনি, রিটায়ার্ড সাংবাদিকদেরও নিয়ে আসতে হয় না, পরিষ্কার। কিন্তু তোমার গিয়ে যদি গণতন্ত্রী সাংবাদিকতা করে আলাদা কথা, কিন্তু আমরা তাহলে অনেকটা ভাবনা চিন্তা করে পটেনশিয়াল দেখে এটা করেছি। ঐশী ঘোষ এই মুহূর্তে তোমার গিয়ে দুর্গাপুরে ক্যাম্পেইনে, সে অ্যাসেম্বলি কমিটির একজন, সে দিল্লির ছাত্র আন্দোলন করে, কিন্তু এখন ভোটের সময় এখানে সে কাজ করছে। ঐশী ঘোষকে আপনারা টিকিট দিলেন না কেন? ও যেহেতু দিল্লির রাজ্য কমিটির মেম্বার পার্টির এখন হয়ে গেছে। গতবার তো দিল্লি না, তখন তো দিল্লি ছাত্র দিল্লির পরিচয় মার খেলেন প্রচন্ড, মনে আছে, মাথা ফেটে গেল পার্টিতে, হয়তো আমি তো যে ও দিল্লিতে পার্টি করবে এখন, ঠিক আছে। আবার এখানে প্রচার আসবে, সুদীপ দত্ত আমাদের সিআই2 অল ইন্ডিয়া প্রেসিডেন্ট হয়েছে, উত্তরবঙ্গের ছেলে, তো ও এখন এসে ভোটে প্রচার করবে এখানে, তো ও তো সিআই2 অল ইন্ডিয়া সেন্টারে হবে। আর যারা দিল্লিতে যায় তাদের যখন লোকসভা হবে নির্বাচন, তখন দেখা যাবে। যেমন যারা কলকাতা কেন্দ্রিক বা বেঙ্গল কেন্দ্রিক, তারা অ্যাসেম্বলি নির্বাচন। আপনি আমার একটা জিনিস বলুন তো সেলিমদা, সিপিএম এর নেতৃত্বের সংকট কবে কাটবে? মানে ধরুন এবার নিয়ম ভেঙে 4 জেলা সম্পাদককে সিসি মেম্বার করা হয়েছিল, সংকট কেন হবে আমি জিজ্ঞাসা করছি, আমাকে শেষ করতে দিন। এই হচ্ছে মুশকিল। সংকট বললে বললাম, নেতৃত্বের সংকট নয় তো, নেতৃত্ব তাহলে তাদের সিসি মেম্বার করতে হলো কেন জেলা সম্পাদকদের? এটা তো নিয়ম ভেঙে করতে হচ্ছে। ধরুন হুগলিতে দেবব্রত ঘোষ, বাঁকুড়ায় দেবলীনা হেমব্রম, তারপরে দার্জিলিং এর সমন পাঠক, তারপরে ধরুন পূর্ব বর্ধমানের সৈয়দ হোসেন, এদের তো সিসিতে যেতে। আবার এই বিধানসভা ভোটে 3 জেলা সম্পাদক কিন্তু প্রার্থী, দেবলীনা প্রার্থী, মুর্শিদাবাদে জামির মোল্লা প্রার্থী, এবং পূর্ব মেদিনীপুরে নিরঞ্জন সিহি প্রার্থী। এইটা সিপিএম এ কিন্তু আগে দেখা যায়নি এবং ভাবাও যেত না। এইটা কেন হচ্ছে? বাবাও হতো, কিন্তু তুই এখন সংখ্যা দিয়ে বলেছো বলে, আমি একটা রবীন্দ্র হলে সব সংখ্যা দিয়ে বলে দিত আর কি। কিন্তু এটা যে সিপিএম এর শুধু ক্যান্ডিডেট নয়, জেলা সম্পাদক বা সেন্ট্রাল কমিটি মেম্বার নিয়েও তোমাদের হোমওয়ার্ক করছো, ভাবনা চিন্তা করছো, তার মানে কুছ তো হ্যায়, দম তো কুছ হ্যায় সিপিএম মে। এটা কেন হচ্ছে?
মোহাম্মদ সেলিম রাজ্য সম্পাদক হয়েছে যখন, তখন থেকেই তুমি যদি আমার টুইটারে এখন এক্স হ্যান্ডেলে দেখো, তাতে কি লেখা আছে, আউট অফ বক্স থিঙ্কার। আউট অফ বক্স থিঙ্কার, হ্যাঁ। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে আউট অফ বক্স কিছু ভাবনা চিন্তা। এটা ভালো বলতে পারো, খারাপ বলতে পারো, ইউ 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 অ্যাকসেপ্ট ইট, ইউ অ্যাভয়েড ইট, ইউ ইগনোর ইট, ইউ অবজেক্ট টু ইট, বাট দের সামথিং যেটা আমরা কিছু পরিকল্পনা মাফিক আগের ছক ভাঙছি। এটা কোনোটাই সিপিএমের নিয়ম ভেঙে না, এটা করা যায় না। তোমাকে এগুলো আমরা নিজেদের নিয়ম বানিয়ে, রেওয়াজ বলা যায় না, নিয়ম নয়। আমরা আমাদের নিজেদের নিয়ম বানিয়েছি। কিন্তু গতবারে এরকম ছিল, শ্রমিক লাহিড়ী ছিল, সুমিত ছিল, হ্যাঁ, তুমি একজনের নাম বললে ন্যাশনাল কমিটি, ওই দেবু যেমন বললে, তো এরকম রাজ্য সম্পাদক সূর্য মিশ্র তো ভোটে দাঁড়িয়েছিলেন। হ্যাঁ, তো এগুলো হচ্ছে পার্টির ইন্টারনাল এক্সারসাইজের জন্য কতগুলো নিয়ম করতে হয়, কিন্তু এই সব নিয়মগুলো হচ্ছে কোনো গঠনতন্ত্রের নিয়ম নয়। মানে এটা হচ্ছে সেই সময়কার জন্য, এবং সবসময় পার্টি সেই সিদ্ধান্ত নিতে পারে, পার্টির সাংগঠনিক কাঠামোর মধ্যে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত নেওয়া যায়, এবং সেইটা হায়ার কমিটির কাছ থেকে অ্যাপ্রুভাল করতে হয়, নিয়ম ভেঙে নয়। Absolutely, কিন্তু এই এবার out of কেন the box, করলাম, হ্যাঁ, কেন করলাম, এটা হচ্ছে একটা, তোমরাই যখন 11-র পর থেকে এরকম হয়েছিল যে হেডকোয়ার্টারে কামান দাগো, আলিমুদ্দিন এরকম করছে, তাহলে আমরা দেখলাম জেলার সঙ্গে রাজ্য কেন্দ্রের, এরিয়া কমিটির সঙ্গে জেলার, এবং এরিয়ার সঙ্গে ব্রাঞ্চের, এগুলো সব প্লেনামে আলোচনা হয়েছে আমি সেক্রেটারি হওয়ার আগে, এবং ব্রাঞ্চের সঙ্গে এলাকার মানুষের সঙ্গে এই সংযোগটাকে আরো বেশি বাড়াতে হবে। এক, দুই হচ্ছে তোমরা বললে এমন সব নেতা তৈরি হয়ে যায়, করতে করতে চলে আসে, তাহলে এখন যদি সাংগঠনিক কাঠামোকে আমরা ফাঁক ফোকর মিটিয়ে আরো সলিড একটা অর্গানাইজেশন তৈরি করার চেষ্টা করছি, সুতরাং যাদের সংগঠন করা, সংগঠন চালানোর, সংগঠন বানানোর অভিজ্ঞতা আছে, তাদেরকে আমরা রাজ্য সম্পাদক মনোনীত নিয়ে আসলাম। তাহলে এখন যদি তুমি এটাও দেখতে, তাহলে হিসেব করতে আগে কিরকম সেন্ট্রালি কয়েকজন চলে আসতো, এখন এক আধজন, কিন্তু হচ্ছে জেলার অভিজ্ঞতা আছে, সংগঠন করার অভিজ্ঞতা আছে, এমন লোকজনকে নিয়ে আসা হয়েছে। আর আমরা আবার কার্ডের ক্ষেত্রে এরকম হতো যে অল ইন্ডিয়া আছে, অল ইন্ডিয়া, যে স্টেট আছে স্টেট, এটা কিন্তু ভাঙা আছে। আমি নিজে তো একটা তার অল ইন্ডিয়া গিয়ে কাজ করেছি, আবার স্টেটে এসেছি সংগঠনের প্রয়োজনে, রাজ্যের প্রয়োজনে যেরকম আন্দোলন সংগ্রাম দরকার, আন্দোলন সংগ্রামের জন্য যেরকম সংগঠন দরকার, সংগঠনের প্রয়োজনে এই নিয়মতান্ত্রিকতাকেও কিছুটা আমাদের ফ্লেক্সিবলই অ্যাপ্লাই করতে হয়। এগুলো অ্যাপ্লিকেশনস। যেমন ধরো সৃজন ভট্টাচার্য, তুমি বললে না কেন ক্যান্ডিডেট হলো না, ও তো প্রচার করছে এখন। তো সৃজন যেহেতু অল ইন্ডিয়া ছাত্র সংগঠনের জেনারেল সেক্রেটারি হয়েছে, তো যখন লোকসভা হবে তখন ও দাঁড়াবে, কিন্তু এখন ওকে অল ইন্ডিয়াতেই গোটা রাজ্যগুলো ঘুরতে হয়, আবার এখানে এসে ক্যাম্পেইন করতে হয়, যেটা ঐশ্বরিয়া। আবার দীপশিতা, তুমি বলবে কেন, দীপশিতা কিন্তু দিল্লির ছিল, কিন্তু দীপশিতা এখন ফিরে এসছে রাজ্যে, বঙ্গের হয়েছে, ওই রাজ্যে ফিরে এসছে, যেমন আমি ফিরে এসছি, যেমন আমাদের আরো অনেকেই ফিরে এসছে। এই যে তরুণ 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 প্রার্থী বা তরুণ নেতা নেত্রীদের আপনি তুলে, যেমন সৃজনের কথা, দীপশিতার কথা, মীনাক্ষীকে আপনি সামনে নিয়ে এসছেন। আমি না, আন্দোলন সংগ্রাম নিয়ে এসছে। আচ্ছা, বেশ, কিন্তু আচ্ছা, অভয়ের ওই যখন লাস্টকে পাচার করছিল, তখন কি আমি গিয়ে ঠেলে টুলে মীনাক্ষীর সামনে দিয়েছি? না, এটা ন্যাচারাল লিডারশিপ ছিল না, অর্গানিক লিডারশিপ। তার কারণ সেদিন বুদ্ধ ভট্টাচার্যের শেষ যাত্রা ছিল, আপনারা 5:30 পর্যন্ত এনআরএস ছিল, এটা তো অর্গানিক লিডারশিপ। এটা আই আন্ডারস্ট্যান্ড, না, এবার তফাৎ না, আমি সেই দিকে যাচ্ছি তোমার না, স্টাফরা এরকম করবে না, আমি ওখানে বলবে, ফোন করে হেডকোয়ার্টারকে বলবে, আচ্ছা আমি ওখানে কি করব, কিন্তু লিডার যে হয় তাকে অন দ্য স্পট ডিসিশন নিতে হয়। হ্যাঁ, সেখানে এটা ইটস আ হলমার্ক অফ আ গুড লিডার। এই যে তরুণ তরুণীকে নেতা নেত্রী করা হয়েছে, তাদের ভোটে 2024 সালের নিরিখে যদি বলি, তো ওই প্রসঙ্গটাতেই আপনি আর সুজনদা শুধুমাত্র জামানত রাখতে পারলেন, আর কেউ জামানত রাখতে পারলেন না। তোমাকে স্যাটিসফাই করবে, এবার অনেকেই জামানত রাখতে পারবে, আমার স্যাটিসফ্যাকশন না, আপনি রাজ্য সম্পাদক, আপনার স্যাটিসফ্যাকশন। আর অনেকে জিতবে, এবার তুই যে গণনার মধ্যে রাখতে পারছ না, জিতবে বলছি আমি। আপনি বলছেন, আমি কিন্তু শূন্য প্রশ্ন করতে চাই না, ওটা প্রশ্ন নেই, আর ওটা পাস্ট। মানে ঠিকঠাক কি তাহলে 2024 সালে হোয়াট ওয়েন্ট রং? তাহলে তারা মানে এবারে যেমন হচ্ছে, যেমন লোকে বলছে না, এটা সমঝোতা হচ্ছিল স্মুথলি, তো লাস্ট মোমেন্টে নানান টানাপোড়েনে সমঝোতাটা হলো না, তাতে একটা আশাভঙ্গ হয়। এক, দুই হচ্ছে, আমরা যে অর্গানাইজেশনাল স্ট্রাকচার দাঁড় করেছিলাম, ট্র্যাডিশনাল ওয়েতে যেরকম ভোট করি সেটা করছিলাম, কিন্তু 24-এর পরে আমরা দেখলাম যে এই আইপ্যাক বা এই ধরনের কোম্পানি, মাল্টিন্যাশনাল, ন্যাশনাল, বিজেপি, তৃণমূল, ওটা ভোটের ব্যাকরণটাকে পাল্টে দিয়েছে, ভোটার লিস্ট থেকে ভোটের গণনা কেন্দ্র পর্যন্ত। তাহলে আমাদের সেই ইস্যুগুলোকে অ্যাড্রেস করতে হচ্ছে এবারে, সেটা তো কনফিডেন্টলি বলছি। আপনি বলছেন আইপ্যাক বসে গণনা কেন্দ্রে যখন আরো সব পাল্টাচ্ছে না, কেন পাল্টাচ্ছে? আর ওর অফিসে বসে ইলেকশন কাউন্টিং এর দিনে, আমি মুর্শিদাবাদে আমি সাক্ষী,
তোমাকে ডকুমেন্ট দিতে পারি। সেখানে দাঁড়িয়ে গভর্নমেন্ট অফিসিয়াল নয়, বাইরের লোক, আইপ্যাকের লোক, কিন্তু তাদেরকে গভর্নমেন্ট অফিসের স্টাফ বানিয়ে দিয়ে তাদেরকে গভর্নর টেবিলে রাখা হয়েছে কাউন্টিং অফিসার হিসেবে। ইটস এ সিরিয়াস এলিগেশন। এবার সিএসএফ কি করবে, বলে আমি ব্যাচ দেখছি বা আই কার্ড দেখছি, তো আই কার্ড তো ফলস, ফেক। ভোটার লিস্টে যেমন তুমি দেখছো তো ফেক আই কার্ড। তো এগুলো থেকে ইউ লার্ন ফ্রম দ্য এক্সপিরিয়েন্স। এবং এই এখানে গদরেজ মমতা যেখানে গেলেন সেখানে বসে আরও অফিসগুলোতে এইখানে কম্পিউটার বসে কন্ট্রোল হচ্ছে কাউন্টিং, কোন বুথে কি হবে, কোন মেশিন যাবে, কোন মেশিনে যাবে না। দোজ হু ওয়ার্ক দেয়ার তারা এসে আমাকে বলেছে, কনফেস করেছে। প্রাইভেট ব্যাংকের এমপ্লয়িজ গভর্নমেন্ট অফিসার হিসেবে ওখানে কাউন্টিং ম্যানেজ করছে। কি করে লুট। মহারাষ্ট্রে কিরম করেছে বিজেপি, হরিয়ানায় কিরম করেছে, দিল্লিতে কিরম করেছে, সেটা আপনারা কাউন্টার করতে পারছেন এখানে না কেন? পঞ্চায়েতে কিরম করেছে, আপনারা কাউন্টার করতে পারছেন না কেন? এটা তো কাউন্টার করার, তো কাউন্টার স্ট্র্যাটেজি তৈরি করতে হয়। সেটাই বলছি, স্ট্র্যাটেজিটা ফলিত স্তরে হচ্ছে না কেন? আচ্ছা 24 এক্সপিরিয়েন্স, আমি বললাম 26-এ প্রয়োগ করব। একটা আমার মনে হয় সেলিমদা, সিপিএম কি ক্ষমতায় নেই বলে সিপিএম এর নেতা নেই? মানে ক্ষমতায় থাকলে কি অনেক সহজে নেতা তৈরি হয়? আমরা উল্টো বলেছি, রাজ্য সম্মেলনে বলেছি যে সিপিআইএম বা আমাদের যে সংগঠনগুলো আছে সেগুলো নেতাদের সংগঠন নয়, সেগুলো অ্যাক্টিভিস্টদের সংগঠন। আমরা এখন অ্যাক্টিভিস্ট বাড়িয়েছি, নেতা অনেক আছে, নেতা তো লাগে। অবশ্যই নেতা থাকলে তো অ্যাক্টিভিস্ট থাকবে, তবে তো নেতা হবে তার থেকে। হ্যাঁ, মানে আপনি মীনাক্ষীর কথা বললেন, অ্যাক্টিভিস্ট থেকে নেতা হয়েছে, দরকার। অ্যাক্টিভিস্ট থেকে নেতা হয়েছে, বাইরে থেকে নিয়ে আসা হয়নি। হ্যাঁ, কিন্তু নেতা না ভাড়াও থাকলে নিয়ে আসা হয়নি, কোচিং করে নিয়ে আসা হয়নি, পরিষ্কার বলছি আমি, কোচিংও হয়নি। এর হচ্ছে অর্গ্যানিক লিডার্স গড়ে উঠছে, এখনো নেতাই বলতে পারবো না। আপনি লোকসভা বিধানসভা মিলিয়ে 7 বার ভোটে লড়েছেন, রাইট? রাজ্যসভা আমি ছেড়ে দিচ্ছি, ভোটে লড়েছেন, 4 বার হেরে গিয়েছেন, 3 বার জিতেছি। 3 বার জিতেছেন। 8ম বার দাঁড়ালেন না কেন রানীনগরে? রানীনগর তো আপনার জন্য পজিটিভ সিট ছিল। রানীনগর একমাত্র সিট সারা পশ্চিমবঙ্গে যেখানে সিপিএম এগিয়ে ছিল। এমএলএ হওয়াটা তো লক্ষ্য নয়, অনেক এমএলএ বানানো লক্ষ্য, রাজ্যকে উদ্ধার করার লক্ষ্য। তার মধ্যে একটা সিটে ভালো আছে, শুনতে খুবই ভালো লাগছে, কিন্তু আপনি দলের সর্বাধিনায়ক হিসেবে আপনার ভোটে দাঁড়ানো উচিত ছিল না। নো, আমি তখন ও ফুল ফ্লেজের রাজ্য সম্পাদক হয়নি, হওয়ার চেষ্টা করছিলাম। আর এখন আমি রাজ্য সম্পাদক, সর্বাধিনায়ক নই। কখনো আমাদের পার্টিতে এরকম হয় না। আবার আমি কারেকশন করলাম, বস যেমন নেয় তখন সর্বাধিনায়ক নয়। কিন্তু এই নির্বাচনে যে ব্যাটালিয়ন লড়ছে, অবশ্যই বিভিন্ন ব্যাটালিয়নের এবং বিভিন্ন ব্রিগেডের ব্রিগেডিয়ার আছে, রিটরিক নয় রিয়েলি, এবং সেই ব্রিগেডিয়ারদের একটা জেনারেল লাগে। সেই লড়াইটা যেহেতু অন্যভাবে সাজিয়েছি আমরা, শূন্য আমি নিজে গিয়ে যদি একটা ব্যাটালিয়নে গিয়ে লড়ে যাই, একটা ব্রিগেডকে হেড করি, তার থেকে ভালো হচ্ছে সমস্ত ব্রিগেডগুলোকে কোঅর্ডিনেট করা, এগ্রিগেটর হওয়া, ইন্টিগ্রেটর হওয়া। তাহলে এটা ঠিক নয় যে সুজনদা যাদবপুরে লড়তে রাজি হননি বলে আপনিও লড়লেন না? সুজন, আমি এসব, তুমি তো ওই ছাইপাস কাগজ পড়ো মনে হয়, জেল খাটা লোক আছে না, যে রোজ দিয়ে রোজ সিপিএম ছাড়া কিছু লেখে না। জেল খাটা লোক জিতে যেতে পারে কিন্তু। আচ্ছা সেটা আলাদা কথা, তুই কাছে থেকে আমি জেল খাটা লোক বললাম, কত লোক জেলে যায়, তুমি কিন্তু ঠিক বুঝে গেছো। আমি অ্যাকচুয়ালি বালুদার কথা বলছিলাম, জ্যোতিপ্রিয় মল্লিক। এখন আর কি বললে হবে না। আচ্ছা, গত বছরে আমরা সিদ্ধান্ত করে নিয়েছি আমাদের রাজ্য সম্পাদক মণ্ডলীর কে দাঁড়াবে না। তারপরে কাগজে অনেক কিছু লেখা লিখেছে, যারা জানে না কিছু। সুজনদাকে নাকি বিমানদা ফোন করেছিলেন দাঁড়ানোর জন্য। সুজনদা অফিসে বসে আছে। বিমানদা কথা বলেছিলেন শুনলাম। না, ঠিক নয়, একদম ঠিক, রেফিউট করছেন। বিকাশ থেকে ফোন করেছিলেন, আমি বললাম তোমাকে। ভেরি গুড স্টোরি হলো তো। আমার আরেকটা বিষয়, এই যে আপনার যেমন কলার খোসা দেখানো আমার একটা বিস্ময় হয়েছিল সেলিমদা, আমার আরেকটা বিষয়ে বিস্ময় হয়েছে। এটা আমার একদম, আমি মোহাম্মদ সেলিমকে যে চিনি তার সঙ্গে আমি মেলাতে পারিনি। সেটা হচ্ছে আপনি ভীষণ রকমের টেকসাভি মানুষ। আপনি আইফোনে আপনার মিটিং শিডিউল করেন, ঠিক আছে? আপনি হুমায়ুন কবিরের সঙ্গে দেখা করলেন কেন গিয়ে? আপনি তো জুমে কলে মিটিং সেরে নিতে পারতেন। এটা আমার বিস্ময় কিন্তু। একদম আপনি জুম কলে কেন মিটিংটা করলেন না? আমি তো সাক্ষাৎ করতে গেছিলাম, আমি তো জুম কলে হতে পারে না, আমি তো পলিটিক্যাল মিটিং করতে চাইনি। পলিটিক্যাল মিটিং না করলে একজন পলিটিশিয়ানের সঙ্গে আপনি কি, মানে আপনি নিশ্চয়ই ইন্ডিয়া অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আলোচনা করতে যাননি। আমি 30-70 ভাগীরথী নদী, হিন্দু মুসলমান, তার রহস্য উদ্ঘাটন করতে গিয়েছিলাম, সরাসরি কোনো ডিটেকটিভ লাগাইনি, এবং সেটাকে জনসমক্ষে যাতে সে উদ্ঘাটিত করে সেই বার্তা তাকে দিতে গিয়েছিলাম, এবং সেটা হলো।
আপনি কি বুঝে শুনেই ওয়েস্টিনে মিটিং করতে গিয়েছিলেন, অন্য কোথাও যাননি? ও যেখানে অবস্থান করছিল আমাকে সেদিন দরকার ছিল এই জন্যই, কারণ আমি তখন মিছিল করছি যাদবপুরেই, আবার যাদবপুরে একটা মিছিল চলছিল। তো সেখান থেকে যখন শুনলাম সে এসছে এবং আমার সঙ্গে দেখা করতে চায়, কারণ সে 29 তারিখে একটা জনসভা করবে, সেখানে সবাইকে আমন্ত্রণ করবে। আমার কাছে আসার দরকার নেই, আমি নিজেই যেতে পারি, কিন্তু তার আগে আমাকে জানতে হবে মিটিংয়ে কারা কারা আসছে, কেন ডাকছে, কি উদ্দেশ্য আছে, এবং আমারও কিছু বলার আছে কথা। আপনি সেই মিটিংটা জুম কলে না করে দেখা করলেন কেন? এটা তো একটা কন্ট্রোভার্সি হবে, আপনি জানতেন। এটাই তো ভালো যে তোমরা দেখো, তার থেকে কত গল্প হয়ে গেল, আসন সমঝোতা হয়ে গেল, কত কি হয়ে গেল, কে মুখ্যমন্ত্রী হবে, কে মন্ত্রী হবে, কে ডেপুটি চিফ মিনিস্টার হবে। এই যে মিডিয়া কোনো খবর রাখে না, হ্যাঁ, এবং কিছু পলিটিক্যাল অ্যানালিসিস করে না, এবং সিপিএম এর সম্পর্কে একদমই কোনো খবর দেয় না। মিডিয়া খুব সেই- বিস্মিত আচ্ছা। আপনি এই মিটিংটা করায় ওখানে গিয়ে, এটা লেট মি টেল ইউ ভেরি অনেস্টলি। আমিও বিস্মিত যে মিডিয়া ওই ধরনের হোটেলগুলোতেই ফাংশন করে এবং সমস্ত পলিটিক্যাল ডিল হোক বা বিজনেস ডিল হোক করে, তারা কিন্তু মোহাম্মদ সেলিম গেছে বলে তাদের কত আপত্তির কথা বেরিয়ে এসছে। এটা ভালো। আপত্তির কথা বলছি না, আমি বলছি এই মিটিংটা আপনি আলিমুদ্দিন স্ট্রিটে করতে পারতেন। কেন করব? আলিমুদ্দিন আমরা ডাকি যখন একটা প্রাইমারিলি অ্যাকসেপ্টেন্স তৈরি হয়ে যায়, তখন তাকে ডাকি। তোমার সঙ্গে আমি জানি চিনি, তাকে ডাকবো। আপনি রাজ্য সম্পাদক মণ্ডলী আপনার সতীর্থদের বলেছিলেন যে আপনি এই মিটিংটা করতে যাচ্ছেন হুমায়ুনের সঙ্গে? তুই কি করে জানলে? তুই তো সম্পাদক। আমি জিজ্ঞাসা করছি, বলেছিলেন কি না? কালেকটিভ লিডারশিপ। আমি জিজ্ঞাসা করছি আপনি বলেছিলেন কি না, আমি জানি না। আমি পলিট ব্যুরো মেম্বার, জিজ্ঞেস করতে পারো পলিট ব্যুরোকে বলেছিলেন কিনা, এটা বলতে পারছি না। পলিট ব্যুরো অ্যাভেলেবল মেম্বারদের হয়তো আপনি বলেছিলেন, আমি জানি না, কিন্তু সেটা কি আপনি বলেছিলেন? মানে ডিড ইউ টেক ইউর পার্টি ইন ইউর কনফিডেন্স? তোমার কি মনে হচ্ছে তাহলে আমাকে পার্টিতে বার করে দিত এতদিনে? ধরে নিচ্ছি বলেছেন, নোটিস করতো, ধরে নিচ্ছি বলেছেন, তুই ভৎসনা করতো, কাগজে কোনো ভৎসনা করে দিয়েছে। আরে ভাই, আপনাকে কেন কালেকটিভ লিডারশিপ? আপনি এই কঠিন সময়ে সিপিএম এর বসগিরি করছেন, এটার জন্য কিন্তু কলজের জোর লাগে। এরকম কেউ বলেছে নাকি? এটার জন্য কলজের জোর লাগে সেলিমদা, যেটা আমি আপনাকে বলছি। আপনি একটা কঠিন সময়ে আছেন। আমি কমিউনিস্ট পার্টিতে যদি কোথাও কখনো বসিজম থেকে থাকে, সেটাকে শেষ করছি। একটা কালেকটিভ লিডারশিপ, ডেমোক্রেটিক একটা অ্যাটমসফিয়ার, যেখানে দাঁড়িয়ে তোমার গিয়ে একটা সাধারণ সভায়ও সাধারণ সদস্যরা যারা আসে, যারা সমর্থকরা আসে, তাদেরকে প্রশ্নোত্তর পর্ব চলে। আমি আরেকটা জিনিস আপনার কাছ থেকে, মানে রাজনীতিক হিসেবে আমি একটু বিস্মিত হয়েছি যে আপনি কখনো হুমায়ুন কবিরের হাত ধরছেন, কখনো নওশাদের হাত ধরছেন। মোহাম্মদ সেলিম কি খানিকটা সিদ্ধান্তহীনতায় ভুগছেন? মানে একবার প্রথমে এটা মোহাম্মদ সেলিম ব্যাপার না, এটা সিপিআইএম এর পার্টি কংগ্রেসে, 3টে পার্টি কংগ্রেসে আমরা সিদ্ধান্ত করেছি যে ফাসিস্টদেরকে রুখতে হলে, না ফাঁসিবাদী যে টেন্ডেন্সি তাকে রুখতে হলে আমাদের বৃহত্তম ঐক্য গড়ে তুলতে হবে। ইউ মাস্ট রিড দ্যাট। এক ওয়েবসাইটে আছে 3টে পার্টি কংগ্রেস। এইবারে আমরা যে লাস্ট মাদুরে কংগ্রেস করেছি, সেখানেও আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের পলিটিক্যাল লাইন কি হবে। এবং পৃথিবীর সব জায়গায় এরকম হয়, যখন একটা চরম দক্ষিণপন্থীর উত্থান হয়, তখন আরো বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হয়। এটা যখন ইন্ডিয়া ব্লক হয়েছিল, তখন এই প্রশ্ন তোমাদের এসেছিল, তখনও সীতারাম ইয়েচুরি এটাই উত্তর দিয়েছিল। এটা সিপিআই মোহাম্মদ সেলিম বলে, এটা রাজ্য কমিটি বলে নয়, এবং এটা সর্বত্র, এটা গোটা দেশের। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা বিশেষ আমাদের আরও বাড়তি, যে শুধু বিজেপি নয়, গোটা দেশের জন্য তো বিজেপি আছে, পশ্চিমবঙ্গে আর একটা উটকো, যেহেতু বিজেপির একটা তোমার সৃষ্ট একটা দুর্গা আছে আর কি, সুতরাং সেজন্য তার বিরুদ্ধেও আমাদের লড়তে হবে। এবং সেজন্য আমরা এই যে কংগ্রেস এলো না, কারণ আমরা বললাম বিজেপি এবং তৃণমূল বিরোধী শক্তিকে এককাট্টা করতে হবে। এই যে সিপিআইএম এর লিবারেশন এলো, কারণ ওরা যখন বলতো যে শুধু বিজেপির বিরুদ্ধে লড়তে হবে, আর যখন থেকে বললো না এই রাজ্যের যে দুরবস্থা আছে, তাতে বিজেপির বিরুদ্ধে গোটা দেশের লড়াইয়ের সঙ্গে সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে লড়তে হবে, যারা অবস্থান ক্লিয়ার করেছে, তাহলে এর হাত ধরা নয়, আমরা এইটাকে আরো এক্সপ্যান্ড করছি। কংগ্রেস এলো না, খারাপ হলো না বলুন আপনাদের পক্ষে? কংগ্রেস যে এলো না, কংগ্রেস ঠিক করবে। কংগ্রেসের কি অবস্থা এখন দেখো, আজকে আমি উচ্চারণ করলাম, নাহলে এই শব্দটাও মিডিয়া থেকে উচ্চারণ করছে না। সেলিম দা, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ধন্যবাদ।